বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা মডার্ন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের ধারাবাহিকতায় আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পদার্থের গঠন অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নবম শ্রেণীর অনলাইন ভিত্তিক যে পরীক্ষা হবে আগামী চলতি মাসের 27 তারিখ থেকে, তার এই সিলেবাসের যে রসায়নের তৃতীয় অধ্যায়টি রয়েছে তার থেকে পদার্থের গঠন চ্যাপ্টারটি নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। এখানে প্রাথমিক পর্যায়ে অধ্যায়টিতে মৌলিক এবং যৌগিক পদার্থ, পরমাণু এবং অণু সম্পর্কে, প্রতীক এবং সংকেত সম্পর্কে যে বিষয়গুলিতে ধারণা দেওয়া আছে সেগুলি এখানে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। যে পরমাণুর মৌলিক কণিকা সম্পর্কে বলা আছে, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বলতে কি বোঝায়, এবং পরমাণুর মডেল অর্থাৎ রাদারফোর্ড এবং বোর পরমাণুর মডেল সম্পর্কে যে ব্যাখ্যা দেওয়া আছে তা আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ কি সেই জিনিসটি আমরা একটু জানি। এগুলি আমরা সপ্তম অষ্টম শ্রেণীতে আমরা পড়ে আসছি যে মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি। আসলে মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকে মৌলিক পদার্থ বলা হয়। সেটা ছোট হইতে পারে, অনেক বিশাল আকার হইতে পারে। যেমন একটি লোহার টুকরা, একটা বিশাল লোহার টুকরাকে ভাঙলে আমরা শুধু লোহার পরমাণু পাবো, সেজন্য এটা যত বড় বা যত ছোটই হোক সেটা একটা মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থটাকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে। যেমন পানির অণু। মৌলিক পদার্থের যে উদাহরণটা দিয়েছিলাম সেটা ছিল মৌলিক পদার্থ শুধু নাইট্রোজেন একটা মৌলিক পদার্থ, লোহার টুকরা যত ছোট বড় যাই হোক সেটা একটা মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ ঠিক তার বিপরীত। যৌগিক পদার্থ যেমন আমরা একটা পানির অণুর কথা চিন্তা করি, পানির অণুকে ভাঙলে একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়। পানির অণুর গঠনটা মূলত এরকম থাকে, তাহলে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণুর সমন্বয়ে একটি পানির অণু গঠিত, সেজন্য এটাকে যৌগিক পদার্থ বলা হয়। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থ পাওয়া যায় সেটা মৌলিক, আর এটা ছাড়া আর যেটাকে ভাঙলে একের অধিক ভিন্ন ভিন্ন পরমাণু পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক। তাহলে আমাদের মৌলিক এবং যৌগিক পদার্থের সম্পর্কে ধারণা পাওয়া গেল। এবার আসি আমরা পরমাণু। এবার আমরা পরমাণু সম্পর্কে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে, যেমন এখানে নাইট্রোজেন, আয়রন, অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন এই প্রত্যেকটিকে বলা হয় পরমাণু। আর অণু হচ্ছে দুইয়ের অধিক পদার্থ যুক্ত হয়। আবার একই পদার্থ হইতে পারে, ভিন্ন রকম পদার্থ হইতে পারে। যেমন আমরা যদি শুধু পরমাণুর কথা বলি, শুধু পরমাণু নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম। আর অণুর কথা বললে এখানে যদি নাইট্রোজেনের অণু হয় তাহলে N2, অক্সিজেনের হয় O2। আবার একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি তাহলে HCl। তাহলে এই সবগুলো হচ্ছে অণু। প্রিয় শিক্ষার্থীরা, পরমাণু এবং অণু সম্পর্কে ধারণার পরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মৌলের প্রতীক এবং সংকেত। মৌলের প্রতীকটা কি? অর্থাৎ প্রতীক মিন্স সিম্বল। প্রতীক হচ্ছে কোন একটি মৌলকে চিহ্নিত করার জন্য যে নামে লেখা হয় সেটা হচ্ছে মৌলের প্রতীক। অর্থাৎ এটা ইংরেজি নামও হতে পারে, কোনো ক্ষেত্রে এটা ল্যাটিন নাম ব্যবহার করা হয়েছে। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এই সংজ্ঞা আকারে তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। প্রত্যেকটি মৌলের সংক্ষেপে প্রকাশ করার জন্য যে আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয় সেগুলি সাধারণত ইংরেজি নামের প্রথম অক্ষর, প্রথম দুই অক্ষর, অথবা যদি ল্যাটিন নামের হয়, আমেরিকান নামের হয়, তাহলে দেখা যায় যে এগুলি ল্যাটিন নামটা খুব অল্প কিছু মৌলের বেলায় আছে, যেমন সোডিয়ামের বেলায়
এগুলি এখানে তোমাদের বই 38 পেজে মৌলের প্রতীকগুলি দেওয়া আছে। প্রথমে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরের বক্সে দেওয়া আছে কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, তারপর আছে কোবাল্ট, ক্যাডমিয়াম। যেমন কার্বনের বেলায় শুধু সি, কার্বনের বেলায় শুধু সি, ক্লোরিনের বেলায় সিএল, এরপরে কোবাল্টের বেলায় সিও, ক্যাডমিয়ামের বেলায় সিডি। অর্থাৎ এটা একটা সুবিধাজনক ভাবে দেওয়া হয়েছে, কারণ ক্রোমিয়ামের হচ্ছে সিআর, এখানে কার্বনের সি, তো ক্লোরিনের বেলায় তো আর সি দেওয়া যাবে না, সেজন্য সিএল, কোবাল্ট সিও, ক্যাডমিয়াম সিডি, ক্রোমিয়াম সিআর। তারপরে এই পেজের লাস্ট দিকে দেখো, ল্যাটিনাম থেকে সোডিয়াম, কপার, পটাশিয়াম, সিলভার, টিন, অ্যান্টিমনি, অর্থাৎ এগুলির মৌলের প্রতীকগুলি আসলে আমাদের মনে রাখতে হবে। আমাদের জ্ঞানমূলক কোশ্চেনে বা অবজেক্টিভ পরীক্ষা এগুলি খুব ইম্পর্টেন্ট। এগুলি সোডিয়াম, সোডিয়াম লিখতে তো আমরা এস দিয়ে লেখার কথা ছিল, কিন্তু না, এটা হচ্ছে নেট্রিয়াম। সোডিয়াম, তারপরে কপার হচ্ছে কাপ্রাম, পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম, তারপরে আছে টিন আর্জেন্টাম, টিন হচ্ছে আর্জেন্টাম, তারপরে সিলভার হচ্ছে আর্জেন্টাম, টিন হচ্ছে স্টেনাম, এসএন, তারপরে হচ্ছে অ্যান্টিমনি হচ্ছে স্টিবিয়াম, এসবি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এগুলি তো প্রথম যে ইংরেজি নামগুলি ছিল তার প্রথম অক্ষর, প্রথম দুই অক্ষর, প্রথম থেকে মাঝের, এরপরে দ্বিতীয়টা হলো ল্যাটিনাম, সোডিয়াম, কাপ্রাম, ক্যালিয়াম, আর্জেন্টাম, স্টেনাম, স্টিবিয়াম, এগুলি আমাদের মনে রাখতে হবে। এছাড়া তারপরের তো গোল্ড, লেড, টাংস্টেন, আয়রন, মার্কারি, এগুলির প্রতীক দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা সংকেত সম্পর্কে যদি একটু আলোচনা করতে যাই, সংকেতটা হচ্ছে অনুপ্রকাশ করার জন্য যে সংক্ষিপ্ত রূপ। এতক্ষণ আমরা পরমাণু নিয়ে বা মৌলের প্রতীক নিয়ে আলোচনা করেছি, এটা ছিল প্রতীক। এবার আসি আমরা সংকেতের কথা। এগুলিকে সংকেত আকারে প্রকাশ করার জন্য, অর্থাৎ একটা এই অনুপ্রকাশের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় সংকেত। যেমন একটু আগে আমরা লিখছিলাম পানির সংকেত হচ্ছে H2, হাইড্রোক্লোরিক অ্যাসিডের HCl, সালফিউরিক অ্যাসিডের H2SO4। তাহলে এগুলি হচ্ছে সংকেত। তোমাদের এখানেও একটি চার্ট দেওয়া আছে, নাইট্রোজেন, অ্যামোনিয়া, ক্লোরিন, সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে অর্থাৎ আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু, প্রতীক এবং সংকেত, আমরা এই 6টি জিনিস নিয়ে আলোচনা করেছি। এখন আমরা পরমাণু মৌলিক কণিকা সম্পর্কে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। এখানে এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে পরমাণু মৌলিক কণিকা। মৌলিক কণিকা, মৌলিক কণিকা তোমরা সবাই জানো, আমাদের মৌলিক কণিকা হচ্ছে 3টি। একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা জানি যে পরমাণুতে ইলেকট্রনগুলি তার বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসে অর্থাৎ কেন্দ্রে থাকে। পরমাণুর কেন্দ্রটাকে যদি এটা ধরা হয় তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটার মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটনও থাকে প্লাস নিউট্রনও থাকে। আর ইলেকট্রনগুলি তার বিভিন্ন কক্ষপথে এভাবে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো এখানে ইলেকট্রন হলো পরমাণুর মূল কণিকা, তিনটাই মূল কণিকা। তারপরে এটা নেগেটিভ চার্জ যুক্ত, এটা পজিটিভ চার্জ যুক্ত, এটার কোনো চার্জ নেই।
এবং আধানের পরিমাণ, এদের চার্জ এবং এদের প্রকৃত ভর এই নিয়ে তোমাদের একটা সুন্দর একটা চার্ট দেওয়া আছে। এটাকে ই দ্বারা, এটাকে পি দ্বারা, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তারপরে দেখো প্রকৃত আধান, ইলেকট্রনের প্রকৃত আধানটা হচ্ছে -1.60 into 10 inverse 19 কুলম্ব। প্রোটনেরটা হচ্ছে +1.60 into 10 inverse 19 কুলম্ব, আর নিউট্রনের কোন চার্জ দেয়। তারপরে প্রকৃত বল আর আপেক্ষিক আধান, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে 0। আর আপেক্ষিক বল এর হচ্ছে 0, 1 এবং 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই চারটা থেকে অবজেক্টিভ পরীক্ষায় আসে, কোনো না কোনো একটা পরীক্ষায় আসবেই। সেই জন্য আমাদের এগুলি চার্ট আকারে প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। একটা হচ্ছে চার্জ বা প্রকৃত আধান, তারপর প্রকৃত ভর, আপেক্ষিক আধান এবং আপেক্ষিক ভর, এগুলি ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। আচ্ছা, তার পরবর্তীতে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। পারমাণবিক সংখ্যাটা কি? কোন মৌলের প্রোটন সংখ্যাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা অষ্টম শ্রেণীতে হাইড্রোজেন থেকে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত বা 18 পর্যন্ত বা 20 পর্যন্ত আমরা সবাই শিখে আসছি। হয়তো নবম শ্রেণীতে পারমাণবিক সংখ্যা 33-35 পর্যন্ত আমাদের শিখতে হবে, অর্থাৎ সিরিয়ালি, অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এভাবে অন্ততপক্ষে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলি আমরা জানি, সেই প্রত্যেকটি মৌলের প্রোটন সংখ্যাটা যত, ঠিক তার পারমাণবিক সংখ্যাটাও তত। তাহলে পারমাণবিক সংখ্যাটা হচ্ছে, কোন মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু হচ্ছে প্রোটন সংখ্যা। এবার আসি, তার পাশে আছে ভর সংখ্যাটা কি? ভর সংখ্যার একটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এটাকে আমরা n প্লাস p দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এটাকে ইংলিশে মাস নাম্বার বলা হয়। ভর সংখ্যাকে a দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল A ইকুয়াল টু n প্লাস p। তাহলে আমরা যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জানি, তাহলে ভর সংখ্যা বের করতে পারবো। আবার ভর সংখ্যা জানলে, প্রোটন সংখ্যা জানলে নিউট্রন সংখ্যাও বের করতে পারবো। এরকম ছোট প্রশ্ন, যেমন সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, তার প্রোটন সংখ্যা হচ্ছে 12, সোডিয়াম প্রোটন সংখ্যা হচ্ছে 11, তাহলে তার নিউট্রন সংখ্যাটা কত? তাহলে নিশ্চয়ই এটা হবে 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আজকে আমরা পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা শেষ করার পরে পরমাণু মডেল সম্পর্কে একটু আলোচনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করব। আশা করি তোমরা এতক্ষণ যে পড়াগুলি, যে টপিকসগুলি নিয়ে আলোচনা করলাম, এগুলি আসলে তোমরা হয়তো আগেই পড়েছো, ক্লাস অষ্টম শ্রেণী থেকে এগুলি কিছুটা আয়ত্ত করে আসছো। এখানে একটু বেশি দেওয়া আছে, সেগুলি তোমাদেরকে পড়তে হবে। পরমাণু মডেল, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল, দুইটা পরমাণু মডেল তোমাদের দেওয়া আছে। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন, অর্থাৎ এখানে উনি 4টি তথ্য দিয়েছেন, আবার তার পাশাপাশি এখানে সীমাবদ্ধতাও দিয়েছেন 4টি। তাহলে প্রথমটা কি? পরমাণুর একটি কেন্দ্র আছে। এই কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস, যার মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন।
তাহলে নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। 2 নম্বরটা হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াসটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গাটি হচ্ছে ফাঁকা। আসলে এই কেন্দ্রটা থেকে যখন ইলেকট্রনগুলি বিভিন্ন সার্কেলে থাকে, কেন্দ্রটার পরিমাণটা যেহেতু খুবই অল্প আর ইলেকট্রনগুলি থাকে বিভিন্ন কক্ষপথে, সেই জন্য মাঝের ইয়েটা অনেক ফাঁকা থাকে, সেই জন্য সামগ্রিকভাবে বলা হয় পরমাণুর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। 3 নম্বরটা হচ্ছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন কক্ষপথে গ্রহগুলি ঘুরে, এখানেও যে নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি সদা সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। সেই জন্য এখানে কোনো পরমাণু নিউক্লিয়াসের যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। অর্থাৎ কেন্দ্রের যে কয়টা প্রোটন থাকবে, কেন্দ্রের বাইরে যে ইলেকট্রনগুলি থাকে তার সংখ্যাটাও সমান। 4 নাম্বারটা হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসটা কেন? তার কারণ হচ্ছে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসটা যেহেতু প্রোটনটা ধনাত্মক আর নিউট্রনটা চার্জহীন, সেই জন্য সামগ্রিকভাবে নিউক্লিয়াসটাকে ধনাত্মক ধরা হয়। আর নিউক্লিয়াসটা ধনাত্মক আর নিউক্লিয়াসের বাহিরের অংশটা ঋণাত্মক, তাহলে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রনগুলো সেই কারণে নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ঘুরছে। এই 4টা হলো আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। এরপরে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাকে কিছুটা ত্রুটিও ধরা যায়। তাহলে সীমাবদ্ধতাটা হচ্ছে পরমাণু মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার, এবং এই মডেলে অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলে কক্ষপথের আকার আকৃতি বা তার ব্যাসার্ধ এই সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি। সৌরজগতে সূর্য এবং গ্রহগুলোর সামগ্রিকভাবে চার্জ নেই। সূর্য এবং গ্রহগুলির মধ্যে কোনোটা ধনাত্মক কোনোটা ঋণাত্মক এরকম নয়, কিন্তু পরমাণুর ভিতরে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, একটা চার্জহীন বস্তুর সাথে একটা চার্জ যুক্ত বস্তুর যে তুলনা করেছে সেটাকে সীমাবদ্ধতা বা ত্রুটি ধরা হয়েছে। 3 নম্বর হচ্ছে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলি কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করবে সেই ধারণা বিজ্ঞানী রাদারফোর্ড দেননি। সর্বশেষ যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকে। যেমন আমরা দৌড়াতে থাকলে আমাদের শক্তি হারাতে থাকি, আমাদের সেই ইলেকট্রনগুলি যখন সবসময় ঘুরে তাহলে এরা শক্তিটা হারাতে এরা বাইরের স্তর থেকে ভিতরের স্তরে আস্তে আস্তে কেন্দ্রের দিকে যাওয়ার কথা ছিল। বাস্তবে এমনটা ঘটে না। তাই ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে রাদারফোর্ডের পরমাণু মডেলের এই ক্ষেত্রে সঠিক নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠ এই পর্যন্ত। পরবর্তীতে আমরা বোরের পরমাণু মডেল, তার সীমাবদ্ধতা এবং এই অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করব। আমরা আশা করি আজকের এই পাঠ থেকে তোমরা যে তথ্যগুলি জানলে এগুলি বাসায় পড়বে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।